প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে খুব সহজে ইংরেজি শেখার উপায় নিয়ে কিছু কথাবার্তা বলবো। এই ক্লাসটি তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো শুধু তাদের জন্য। মাত্র 4টি কৌশলে ইংরেজির দুর্বলতা দূর করে ফেলুন। আমি প্রথমে তোমাদের সেই 4টি পদ্ধতির বা কৌশলের কথা প্রথমে বলবো এবং এরপরে সেই 4টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। প্রথম কৌশলটি হচ্ছে নিয়মিত নতুন শব্দের অর্থ জানতে হবে। 2 নম্বর হচ্ছে ইংরেজি বাক্যের স্ট্রাকচার তোমাদের শিখতে হবে। 3 নম্বর হচ্ছে নিয়মিত ইংরেজিতে তোমাদের কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। 4 নম্বর হচ্ছে তোমাদেরকে ইংরেজি ব্যাকরণ বা গ্রামার শিখতে হবে। এবার চলো আমরা এই 4টি কৌশল সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেই। প্রথম অংশে আছে নিয়মিত নতুন নতুন ইংরেজি শব্দের অর্থ শিখতে হবে। নতুন নতুন ইংরেজি শব্দের অর্থ শেখা এই ব্যাপারটি হচ্ছে ইংরেজি শেখার প্রথম এবং সর্বপ্রধান উপায়। তুমি যতদিন না পর্যন্ত ইংরেজি শব্দের অর্থ আয়ত্ত করতে না পারছো ততদিন পর্যন্ত তুমি ইংরেজি কখনোই শিখতে পারবে না। তুমি যতই ইংরেজি ব্যাকরণ পারো না কেন, যতই তুমি লিখতে বা পড়তে বা শুনে বুঝতে পারো না কেন, তুমি যতক্ষণ পর্যন্ত না নতুন নতুন ইংরেজি শব্দের অর্থ তুমি না জানবে ততক্ষণ পর্যন্ত তুমি ইংরেজিতে কখনোই দক্ষ হতে পারবে না। তাই তুমি যদি ইংরেজিতে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনেক অনেক ইংরেজি শব্দের অর্থ তোমাকে শিখতে হবে এবং সেটা নিয়মিতই তোমাকে চর্চা করতে হবে। প্রথমে আমরা দেখে নিব, আমি এই যে তোমাদের বলছি যে ইংরেজি শিখতে গেলে প্রথমেই তোমাকে প্রচুর শব্দের অর্থ শিখতে হবে। এই ব্যাপারটি একটু বিশ্লেষণ করি একটি উদাহরণের সাহায্যে। এরপর আমরা দেখাবো তুমি কিভাবে নতুন নতুন শব্দের অর্থ শিখতে পারো এবং সেগুলো মনে রাখতে পারো। এই উদাহরণটি খেয়াল করো। দেখো দেয়া আছে ট্রি শুড নট বি প্লান্টেড ইন ড্যাশ ল্যান্ড, অর্থাৎ গাছ কেমন জায়গায় লাগানো উচিত নয়। এই বাক্যটি বা এই বাক্যটির শূন্যস্থান তুমি তখনই পূরণ করতে পারবে যখন তুমি এই নিচের দেয়া 4টি শব্দের অর্থ জানবে। তুমি এই শব্দগুলোর বাংলা অর্থ যদি না পারো তাহলে তুমি যতই গ্রামার পারো না কেন, যতই তুমি ইংরেজি লিখতে বা বলতে বা পড়তে পারো না কেন, এই বাক্যের সঠিক শূন্যস্থান পূরণ তুমি করতে পারবে না। এবার চলো আমরা এই 4টি শব্দের অর্থ জেনে নেই। স্টেরাইল মানে অনুর্বর, ফিউটাইল, প্রলিফিক এবং প্রোডাক্টিভ এই 3টি শব্দের অর্থ হচ্ছে উর্বর। তাহলে এবার নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো যে গাছ অবশ্যই অনুর্বর জমি বা স্টেরাইল জমিতেই লাগানো উচিত নয়। তুমি এই বাক্যটি কেন শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারলে? কারণ তুমি এই 4টি শব্দের বাংলা অর্থ জানো। তাই যতক্ষণ না পর্যন্ত তুমি এই 4টি শব্দের অর্থ জানতে ততক্ষণ তুমি এই বাক্যটি সঠিকভাবে পূরণ করার দক্ষতা অর্জন করতে পারোনি। চলো আরো একটি বাক্য বিশ্লেষণ করি। ড্যাশ ইজ নট অ্যাকসেপ্টেড ইন থেসিস। দেখো থেসিস মানে গবেষণাপত্র। গবেষণাপত্রে কোন ব্যাপারটি গ্রহণযোগ্য হয় না? প্লাগিয়ারিজম মানে হচ্ছে কোনো গবেষণার তত্ত্ব বা লেখাটা নিজের নামে চালিয়ে দেওয়া বা জালিয়াতি করা বা চুরি করা। স্টেলিং মানে চুরি, রবারি মানে ডাকাতি, কপি মানে তোমরা জানোই। তাহলে থেসিসের ক্ষেত্রে তাহলে কোন ব্যাপারটা কি? এই প্লাগিয়ারিজমই হচ্ছে অ্যাকসেপ্টেড নয়। কখন তুমি এই বাক্যটি সঠিকভাবে পূরণ করতে পারলে? যখন তুমি এই যে প্লাগিয়ারিজম শব্দের অর্থ যে থিসিসের জিনিস চুরি করা বা নিজের নামে চালিয়ে দেওয়া, এটা যখন তুমি জানতে পারলে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে যতক্ষণ না পর্যন্ত আমরা অনেক ইংরেজি শব্দের অর্থ আয়ত্তে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইংরেজিতে নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। এবার চলো আমরা জেনে নিই কিভাবে আমরা অনেক ইংরেজি শব্দের অর্থ জানতে পারি এবং সেগুলো মনে রাখতে পারি। প্রথমেই তোমরা যেই ক্লাসে পড়ো না কেন সেই ক্লাসের ইংরেজি বইয়ের যে গল্পগুলো দেয়া আছে সেগুলো তোমরা একাধিকবার পড়বে এবং পড়ে যে শব্দের অর্থগুলো তোমরা জানো না সেগুলো একটা খাতায় লিখে নিবে। বারবার পড়তে পড়তে থাকলে তাহলে দেখবে তুমি যে শব্দগুলো তোমাদের কাছে অজানা, অপরিচিত ছিল সেগুলো বারবার পড়ার কারণে তোমার মাথায় গেঁথে গিয়েছে।
আবার যেহেতু তুমি একটি খাতাতে সেই অজানা শব্দগুলি লিখে নিয়েছিলে, সেই খাতাটাও তুমি বারবার পড়বে, সেখানেও তুমি রিভাইজ দিবে। এভাবেই তোমার নতুন নতুন শব্দগুলো খুব সহজেই তুমি আয়ত্তে রাখতে পারবে। আবার দেখা যায় তুমি যদি কোনো নতুন শব্দ শিখো তাহলে সেটা কি করবে, সেই শব্দটি দিয়ে একাধিক বাক্য রচনা করতে চেষ্টা করবে, অর্থাৎ সেই শব্দের তুমি ব্যবহার করবে। যদি তুমি সেই শব্দের ব্যবহার করো, নতুন শব্দের, শেখা শব্দের, তাহলে সেই শব্দটিও তোমার মাথায় গেঁথে যাবে। এভাবে তুমি ইংরেজি পত্রিকা পড়ারও অভ্যাস গড়ে তুলবে। এই কয়েকটি পদ্ধতি যদি তুমি স্মরণ রেখে সামনে এগিয়ে যাও তাহলে আশা করছি তোমরা নতুন নতুন অনেক শব্দের অর্থ শিখতে পারবে এবং সেগুলো মাথায় গেঁথেও রাখতে পারবে। চলো আরো কয়েকটি উদাহরণ দেখি যেখানে আমরা বুঝতে পারবো যে নতুন শব্দ শেখার গুরুত্ব কত বেশি। আই ডাউট অ্যাবাউট সালমান খানস ভোগ, মানে এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ তুমি তখনই জানবে যখন তুমি এই ডাউট এবং ভোগ শব্দের অর্থটি তোমার জানা থাকবে। ডাউট মানে সন্দেহ করা, আর ভোগ মানে জনপ্রিয়তা। তাহলে আই ডাউট, আমি সন্দেহ করি, এই বিষয়ে সন্দেহ করি, অ্যাবাউট সালমান খান, সালমান খানের জনপ্রিয়তা বিষয়ে আমি সন্দেহ করি। আবার দেখো, উই অল নো দ্যাট তামিম ইজ ভেরি এমিনেন্ট প্লেয়ার ইন বাংলাদেশ। এমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট বা বিখ্যাত। তাহলে আমরা সবাই জানি যে তামিম হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন প্লেয়ার। অ্যাক্সিলারেট ইউর কার স্পিড, তুমি তোমার গাড়ির গতি কি করো, আরো দ্রুত বাড়িয়ে দাও, অ্যাক্সিলারেট করে দাও। স্টিনজি পিপল আর নট অ্যাকসেপ্টেড ইন সোসাইটি, সমাজে এক শ্রেণীর মানুষ গ্রহণযোগ্যতা পায় না। সেটা কেমন মানুষ, যারা কৃপণ বা স্টিনজি। তাহলে এই প্রত্যেকটা বাক্যর ক্ষেত্রে তোমরা দেখলে যে শব্দের অর্থ জানা কতটা জরুরি। তোমাকে ইংরেজিতে দক্ষ হতে হলে তাহলে অবশ্যই নতুন নতুন শব্দ তোমার শিখতেই হবে। এবার চলো আমরা জেনে নেই ইংরেজিতে নিজেকে দক্ষ করার ক্ষেত্রে দ্বিতীয় যে নিয়মটি আমাদের অবশ্যই ফলো করতে হয়, বাক্যের গঠন বা বাক্যের স্ট্রাকচার। তুমি যতই ইংরেজি ব্যাকরণ পারো না কেন, তুমি যত ইংরেজি শব্দের অর্থ জানো না কেন, তুমি যদি কোন বাক্য কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা যদি না জানো, তাহলেও তুমি ইংরেজিতে নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না। এই ব্যাপারটি চলো একটি উদাহরণ মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করি। আমাকে আসতে দাও, এই বাক্যটি তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করো তো। আমাকে আসতে দাও, এই বাক্যটি ইংরেজিতে ট্রান্সলেট করো। আসা মানে কাম, আমাকে মানে মি। দেখো এই দুটো শব্দের অর্থ তোমরা অনেকেই জানো, কিন্তু তারপরেও এই পরিপূর্ণ বাক্যটির ইংরেজিতে ট্রান্সলেশন তোমরা অনেকেই করতে পারছো না। এই বাক্যের সঠিক ট্রান্সলেশন হবে লেট মি কাম। এই যে আমাকে আসতে দাও, এটা হচ্ছে একটা অনুমতি নেয়াবাচক বাক্য। এই অনুমতি নেয়াবাচক বাক্য সাধারণত লেট দিয়ে শুরু করতে হয়। দেখো এই স্ট্রাকচারটি যদি তুমি রপ্ত করতে পারো তাহলে এরকম তুমি অনেক বাক্যই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে সহজেই। যেমন রহিমকে যেতে দাও, লেট রহিম গো। করিমকে খেতে দাও, লেট রহিম ইট। জেরিনাকে গ্লাসটি ভাঙতে দাও, লেট জেরিনা ব্রেক দ্য গ্লাস। দেখো এরকম একটি বাক্যের স্ট্রাকচার জানার কারণে এরকম তুমি শত শত বাক্যের ইংরেজি ট্রান্সলেট খুব সহজেই করতে পারবে। এবার চলো আরো একটি বাক্যের গঠন সম্বন্ধে আমরা একটু জেনে নেই। আমি তোমাদের একটি বাক্য বলছি, সেটা প্রথমে ট্রান্সলেট করো। যদিও সে দরিদ্র তথাপি সে সৎ। এই বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করো। যদিও সে দরিদ্র তথাপি সে সৎ। অনেকেই পারছো না, চলো আমরা দেখে নিই তাহলে সেটা কি হবে। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে দরিদ্র তথাপি সে অনেস্ট। আবার ধরো আরেকটা বাক্য আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। অলদো আই এম গুড এট ম্যাথমেটিক্স আই এম উইক ইন ইংলিশ, যদিও আমি গণিতে ভালো কিন্তু আমি ইংরেজিতে দুর্বল। দেখো এই যে এই জাতীয় কন্ডিশনাল বাক্যগুলো যদি তুমি ট্রান্সলেট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে দো এবং অলদো এই জাতীয় বাক্যের গঠনটি মাথায় রাখতে হবে। যদি তুমি এই অলদো এবং দো এর বাক্যের স্ট্রাকচারটি মাথায় রাখতে পারো তাহলে তুমি এই জাতীয় অনেক বাক্যের ট্রান্সলেশন খুব সহজে করতে পারবে। যেমন আমি যদি তোমাদের বলি, যদিও তার পা নেই তথাপি সে দ্রুত দৌড়াতে পারে, তাহলে এই বাক্যের ট্রান্সলেট কি হবে? তখন তোমরা বলতে পারবে দো বা অলদো হিজ লেগ ইজ মিসিং হি ক্যান রান সো ফাস্ট। এভাবে তুমি খুব সহজেই পেরে যাচ্ছ। আবার দেখো আমি আরো একটি বাক্য বাংলায় বলছি, এটা তোমরা ট্রান্সলেট করো।
আমি এত দুর্বল যে হাঁটতে পারছি না। এই বাক্যের ইংরেজি ট্রান্সলেট কি হবে? যদি তোমরা পেরে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যারা পারছো না তাদের জন্য চলো দেখে নিচ্ছি। আই এম সো উইক দ্যাট আই কুড নট ওয়াক। তাহলে এই জাতীয় বাক্যের ইংরেজি ট্রান্সলেট করতে পারলে তোমাকে কি সো দ্যাট এই বাক্যের স্ট্রাকচারটি মাথায় রাখতে হবে। এরকম আরো একটি বাক্য আমরা দেখি, আমি অঙ্কে এত কাঁচা যে কিছুই পারছি না। তাহলে এটার ইংরেজি ট্রান্সলেট কি হবে? আই এম সো উইক অ্যাট ম্যাথমেটিক্স দ্যাট কুড নট ডু এনিথিং। দেখো, রহিম স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন, বা রহিম স্টাডিজ হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন। রহিম খুব কঠোর পড়াশোনা করছে, কারণ কি? যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। এই বাক্যের স্ট্রাকচার হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। এই দুটো বাক্য দিয়ে যখন আমরা এই সমগ্র বাক্যটিকে যুক্ত করব তাহলে সেটা উদ্দেশ্যমূলক হয়ে যাবে। যেমন আমি আরো একটি বাক্য তোমাদের বলছি, রহিম পরিশ্রম করে যাতে জীবনে সে সাফল্য লাভ করতে পারে। রহিম পরিশ্রম করছে যাতে সে জীবনে সাফল্য লাভ করতে পারে। তাহলে এই বাক্যের ট্রান্সলেট কি হবে? তাহলে নিশ্চয়ই তোমরা বলবে রহিম ওয়ার্ক হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। সহজে পেরে যাচ্ছ। লেটস গো আউট ফর এ ওয়াক, এই বাক্যের অর্থ কি? চলো আমরা কোথাও বেরিয়ে আসি, বা চলো আমরা কোথাও হাঁটতে যাই। এরকম আরো বাক্য আমরা বলতে পারি, চলো বাজারে যাই, চলো খেতে যাই, চলো স্কুলে যাই, চলো অঙ্ক করতে যাই। এই জাতীয় সবগুলো বাক্য তাহলে তোমরা এই লেট দিয়ে শুরু করে বাক্যটি ট্রান্সলেট করতে পারো। এবার চলো আরো একটি বাক্যের ট্রান্সলেট দেখি, তাদের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তারা ভালো বন্ধু হয়েছিল। এই বাক্যের ট্রান্সলেট কি হবে? এটা হবে despite the difference of their ages they were close friends। আবার আরো একটি বাক্য দেখো, in spite of poor health রহিম was happy। যদিও রহিমের স্বাস্থ্য ভালো ছিল না তারপরে সে সুখী ছিল। তাহলে এই জাতীয় বাক্য আমরা despite অথবা in spite of দিয়ে সংযুক্ত করে রপ্ত করতে পারি। আরো একটি বাংলা বাক্য বলছি, গতকাল যে লোকের সাথে তুমি সাক্ষাৎ করেছিলে সে আমার বাবা ছিল। এই বাক্যের ট্রান্সলেট কি হবে? গতকাল যে লোকের সাথে তুমি সাক্ষাৎ করেছিলে সে আমার বাবা ছিল। এই বাক্যের ট্রান্সলেট হবে দ্য ম্যান whom you met yesterday was my father। আবার যদি আমি বলি দ্য ম্যান হু কেম টু ইউ ইজ মাই ব্রাদার, তাহলে যে লোকটি তোমার কাছে এসেছিল সে কি? সে আমার ভাই। এই জাতীয় বাক্য তুমি খুব সহজেই পেরে যাচ্ছ। আবার আমি যদি বলি গ্রামের মধ্যে একটি আম গাছ ছিল বা আম গাছ আছে, এই বাক্যটা ট্রান্সলেট কি হবে? দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন দ্য ভিলেজ। আবার যদি বলি একটি কাপের মধ্যে কিছু দুধ ছিল, তাহলে কি হবে? দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ। তাহলে এই দেয়ার দিয়ে শুরু করে এই জাতীয় বাক্যগুলো তুমি খুব সহজেই রপ্ত করতে পারছো। এভাবে ইংরেজি বাক্য শেখার আরো অনেক অসংখ্য বাক্যের স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো তোমরা আস্তে আস্তে শিখে নিবে, যাতে ভুলে না যাও তার জন্য একটি খাতায় সুন্দর করে লিখে রাখবে, যাতে তোমরা কিছুদিন পর পর সেটা দেখতে পারো। এভাবে যদি তোমরা চর্চা চালিয়ে যাও, প্রথমে অসংখ্য ইংরেজি শব্দের অর্থ জানলে, পরবর্তীতে বাক্যের স্ট্রাকচার জানলে, তাহলে তুমি নিজেকে উত্তরোত্তর ইংরেজিতে আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে। এরপর আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি বলার অভ্যাস তোমাকে গড়ে তুলতে হবে। তুমি অনেক ইংরেজি নতুন শব্দের অর্থ জানলে, বাক্যের স্ট্রাকচার জানলে, এবার তোমাকে যেটা করতে হবে সেটা নিজে নিজেই সেই বাক্যগুলো বলতে চেষ্টা করতে হবে। যদি তুমি নিজে নিজেই সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, তাহলে তুমি নিজেকে আরো বেশি ইংরেজিতে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে। এক্ষেত্রে তোমার বাসায় যদি তোমার কেউ কোনো পার্টনার থাকে তার সাথে তুমি ইংরেজি বলতে চেষ্টা করতে পারবে। কিন্তু তোমার যদি বাসায় কোনো পার্টনার না থাকে তাহলে তুমি কি করবে? তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই নিজে ইংরেজিতে ট্রান্সলেট করবে। ধরো তুমি কোনো বিষয় পাচ্ছ না, তুমি কি নিয়ে ইংরেজি বলবে? তখন তুমি তোমার বাসায় আছো, ধরো বাসা সম্বন্ধে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে প্র্যাকটিস করতে পারো যে মাই হোম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ইন মাই লাইফ, যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেসটা হচ্ছে কি? আমার বাসা। দেয়ার আর 3 রুম এট মাই হাউস, আমার বাসায় কি 3টি রুম আছে।
ইন মাই হোম দেয়ার আর 2 বাথরুম, 1 কিচেন। আমার বাসায় কি 2 টি বাথরুম এবং একটা রান্নাঘরও আছে। অল অফ দ্য রুম অফ মাই হাউস আর ওয়েল ডেকোরেটেড। আমার বাসার সকল রুমগুলোই কি খুব সুন্দর করে গোছানো। উই হ্যাভ অলসো এ ডাইনিং রুম। আমাদের একটি ডাইনিং রুম রয়েছে। উই হ্যাভ এ লার্জ এলইডি টিভি ইন আওয়ার ডাইনিং রুম। আমাদের ডাইনিং রুমে একটি বড় এলইডি টিভিও আছে। মাই হোম ইজ নট ভেরি বিগ বাট বিউটিফুল। এখানে নট শব্দটি লিখতে আমি ভুলে গিয়েছি। তাহলে আমার বাড়িটি অনেক বড় না হলেও কিন্তু খুব সুন্দর। ইন ফ্রন্ট অফ মাই হাউস দেয়ার ইজ এ গার্ডেন। আমার বাড়ির সামনে একটি বাগান আছে। আই ফিল সেফ অ্যান্ড সিকিউর ইন মাই হোম। আমি আমার বাড়িতে নিজেকে সংরক্ষিত বোধ করি। When I return from school, I feel great comfort at my house, at my home. আমি যখন স্কুল থেকে ফিরে আসি তখন আমি আমার বাসায় খুবই আরামদায়ক বোধ করি। তাহলে এভাবে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে একটা সময় তুমি তোমার ঘর নিয়ে বলবে, একটা সময় তুমি একটি গ্লাস নিয়ে বললে, একটা সময় তুমি একটি কলম নিয়ে বললে, একটা সময় তুমি টিভি নিয়ে বললে। এভাবে যদি তুমি আস্তে আস্তে প্র্যাকটিস বলার অভ্যাসটা গড়ে তোলো তাহলে ইংরেজি শেখার দুনিয়ায় তুমি অনেক বেশি এগিয়ে যাবে। এভাবে তোমাকে ইংরেজিতে অনেক বেশি দক্ষ করে গড়ে তুলতে পারবে। এভাবে তুমি আরো ধরো কিছু বাক্য এভাবে শিখে নিলে। ম্যান ইজ সোশ্যাল বিং, এগুলো তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় পড়েছো। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, ডু নট টেল এ লাই, হাউ বিউটিফুল দ্য বার্ড ইট ইজ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এরকম অনেক বাক্য তুমি শিখে নিয়েছো এর আগে নিশ্চয়ই। এই বাক্যগুলো তুমি যখন ইংরেজিতে বলতে চেষ্টা করবে সেগুলো আস্তে আস্তে ব্যবহার করতে চেষ্টা করবে। এভাবেই তুমি ইংরেজিতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবে। এবং সর্বশেষে তুমি গ্রামার শিখবে। গ্রামার শেখার জন্য তুমি যে কোনো একটা ব্যাকরণ বইয়ের যে ব্যাকরণের পার্ট গুলো আছে, যেমন পার্টস অফ স্পিচ, বাক্য বা সেন্টেন্স মেকিং, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, ভয়েস, নেশন, এগুলো তুমি আস্তে আস্তে শিখে নিবে। তখন দেখবে তুমি ইংরেজিতে দক্ষ হয়ে গিয়েছো। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তোমরা আমাকে দিতে পারো। যারা ইংরেজিতে অনেক বেশি দক্ষ হয়ে গিয়েছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটি ছিল না। যারা ইংরেজিতে দুর্বল, যাদের ইংরেজি শিখতে অনীহা রয়েছে, শুধু তাদের জন্য এই ক্লাসটি ছিল। যাই হোক, ভালো থাকবে সবাই। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমাদের মতামত থাকলে আমাকে জানিও।